আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আজকে আমি আলোচনা করব লিখিত পরীক্ষায় আপনি কিভাবে ভালো নাম্বার তুলতে পারেন সেই সম্পর্কিত 7টি সিক্রেট নিয়ে। মোট 7টি বিষয় আছে, যে বিষয়গুলোতে আপনি যদি একটু ফোকাস করেন তাহলে খুব সহজেই আপনার খাতায় নাম্বার বেশি আসবে। অনেক সময় আমরা দেখি কি যে একই প্রশ্নের উত্তর পাশাপাশি দুইজন সেম উত্তর দিয়েছে, কিন্তু কারো নাম্বার বেশি পাচ্ছে, 10-এর মধ্যে কেউ পাবে 7-8, আবার কেউ পাচ্ছে 4-5। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে খাতার যে লিখার যে আপনার স্টাইল সেটা। আচ্ছা, এক নাম্বার হচ্ছে পয়েন্ট এক নাম্বার হচ্ছে আপনার খাতার যখন আমরা প্রশ্ন উপস্থাপন করব তখন অবশ্যই চেষ্টা করব কি যে আমরা চেষ্টা করব সবসময় পয়েন্ট আকারে লেখার জন্য। সবটা প্রশ্ন 10টা 12টা পয়েন্ট, মানে যতটুকু পয়েন্ট প্রয়োজন গুরুত্বপূর্ণ পয়েন্ট আকারে খাতাটা লেখার জন্য, প্রশ্নটা লেখার জন্য। এবং এই পয়েন্টগুলো আমরা চেষ্টা করব কি হাইলাইটার দিয়ে নিচে হাইলাইটার করে দিব, যাতে সহজেই পয়েন্টগুলো আমাদের পরীক্ষকের খাতা চোখের মধ্যে পড়ে, মানে পরীক্ষক যাতে খাতায় চোখ বোলাতেই সহজেই পয়েন্টগুলো ওনার চোখে ধরা পড়ে। তাহলে ওনার কী হবে, আপনার প্রতি একটা ইতিবাচক ধারণা আসবে এবং অটোমেটিকলি আপনার খাতায় নাম্বার বেড়ে যাবে। 2 নাম্বার হচ্ছে চিত্র, ডায়াগ্রাম, চক, মানচিত্র দেওয়ার চেষ্টা করবেন। আপনার প্রশ্নের উত্তরটিকে ইনফরমেটিভ করার জন্য অবশ্যই আজে বাজে লেখালেখি করলে আপনি নাম্বার পাবেন না। আপনার প্রশ্নের উত্তরটি হবে ইনফরমেটিভ একটি উত্তর, হোক সেটা কম লেখা, কিন্তু ইনফরমেটিভ হতেই হবে। আপনি 10 পৃষ্ঠা লিখলেন কিন্তু সেটা নিজের মন থেকে বানিয়ে, সেটা কিন্তু আসলে পরীক্ষকের চোখে যদি ধরা পড়ে, পরীক্ষক যদি বুঝতে পারেন যে এটা আসলে অগোছালো, কোনো ইনফরমেশন নেই আপনার প্রশ্নের উত্তরে, তাহলে পরীক্ষক নাম্বার কমিয়ে দেবেন। তো সেজন্য আমাদের কি করতে হবে, যতটুকু সম্ভব চিত্র, ডায়াগ্রাম, চক বা মানচিত্র এগুলো উপস্থাপন করব। 3 নম্বরে হচ্ছে রেফারেন্স ও কোটেশন। আমরা সব প্রশ্নের উত্তরেই চেষ্টা করব প্রথমে ব্যক্তিগত, যদি কোনো সংজ্ঞা চায় আর কি কোনো বিষয়ের উপর, যেমন আসলো যে রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, সংজ্ঞা লিখো। তো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে আমরা কী করবো, মানে সাপোজ রাষ্ট্রবিজ্ঞান বলছি, প্রথমে আমরা নিজের মতো করে একটা সংজ্ঞা দিব, 2-3 লাইনের একটা নিজের মতো হালকা বেসিক ধারণা দিয়ে একটা সংজ্ঞা লিখব। তারপর কি করব, 2 থেকে 3 জন রাইটার, বিখ্যাত ব্যক্তিবর্গ যারা আছেন, যারা সংজ্ঞা প্রদান করেছেন, তাদের রেফারেন্স দেব। তো রেফারেন্স দিলে এবং যখন আমরা তাদের নামগুলো লিখব, সেই নামগুলা অবশ্যই নীল পেন্সিল দিয়ে লিখব, মানে যাতে চোখে পড়ে, পরীক্ষকের চোখে পড়ে। আসলে আপনার খাতার সৌন্দর্যের উপরই আপনার নাম্বার ডিপেন্ড করে আর কি। তো অবশ্যই আমরা কি করব, রেফারেন্স এবং কোটেশন দেব প্রশ্নের উত্তরের ক্ষেত্রে। এটা হচ্ছে 3 নম্বর পয়েন্ট। আচ্ছা, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে আমাদের, অনেকেই বলে যে কী ধরনের রং, মানে কালার পেন ইউজ করা যায়। সবচেয়ে উত্তম হবে যেটা হচ্ছে আপনি যদি কালো কলম এবং নীল কলম ব্যবহার করেন। সম্পূর্ণ আনসারের ক্ষেত্রে আপনি কালো কলম ব্যবহার করবেন, এবং যেখানে হচ্ছে যে পয়েন্ট, কোটেশন, রেফারেন্স এই বিষয়গুলো, এইগুলো হচ্ছে আপনি নীল কালারের কলম দিয়ে লিখবেন, তাহলেই এনাফ। এবং আরেকটা বিষয় হচ্ছে পেন্সিল ইউজ করা। পুরা খাতায় মার্জিন করবেন তখন পেন্সিল দিয়ে মার্জিন করবেন, পাশাপাশি চিত্র, ডায়াগ্রাম এগুলো যখন অঙ্কন করবেন তখন পেন্সিল দিয়ে অঙ্কন করবেন। এই হচ্ছে 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট হচ্ছে হাতের লেখা, মানে হাতের লেখা কেমন হবে। অনেকের হাতের লেখা আছে অনেক বড় বড় অক্ষর লেখে, আবার অনেকেই ছোট ছোট লিখে, অনেকেই মিডিয়াম সাইজ, অনেকেই, মানে একটা লেখার ভেরিয়েশন তো অবশ্যই আছে। সেক্ষেত্রে আমরা কি করব, মাঝামাঝি সাইজের লেখার চেষ্টা করব, যাতে আপনার লেখার অক্ষর যদি অনেক বড় হয়ে যায়, দেখা যাবে 8-10 লাইন দিয়ে খাতার পেজ ভরে গিয়েছে, এবং এটা আসলে একটা বিরক্তিকর বিষয়।
সেজন্য আমরা চেষ্টা করব মাঝামাঝি সাইজের অক্ষর লিখব এবং প্রতিটা পেজে 12 থেকে 15-16টার মতো লাইন যাতে মানে উপস্থাপন করা যায় সেই চেষ্টা করব। আচ্ছা, 6 নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে অবশ্যই সকল প্রশ্নের উত্তর দিয়ে আসবেন। মানে যদি পরীক্ষায় 10টি প্রশ্ন আসে, 10টি প্রশ্নের যদি 10 করে 100 মার্কস থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, 10টি প্রশ্নেরই উত্তর দিব। কম হোক বেশি হোক 10টি প্রশ্নেরই উত্তর দিতে হবে। কেননা আপনি যদি একটি প্রশ্নের উত্তর না দেন, অটোমেটিক সেখানে 10 নম্বর শেষ। এবং কম লিখে হলেও 10টি প্রশ্নেরই উত্তর দেওয়া উচিত। যেখানে আপনি দেখা যাবে অল্প নাম্বার হলেও পাবেন, কিন্তু কোনো একটা প্রশ্ন খুব বড় করে লিখতে গিয়ে আবার কোনো একটা প্রশ্ন আপনি লিখতেই পারলেন না, সেটা কিন্তু হবে না। এক্ষেত্রে আপনার নাম্বার মাইনাস হবে। তো সবগুলো প্রশ্নের উত্তর লিখতে হবে, এটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। এবং 7 নম্বর পয়েন্টটি যেটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমাদের পরীক্ষায় সময় থাকে কয় মিনিট? 180 মিনিট, দ্যাট মিন্স 3 ঘন্টা। 3 ঘন্টা সময়ের মধ্যে আমাদের 100 নম্বরের পরীক্ষাটা কমপ্লিট করতে হয়। সেক্ষেত্রে আমরা কি করব, টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করে নেব। প্রথমে আমরা কি করব, 5 মিনিট সময় লাগবে আমাদের প্রশ্নগুলো দেখব, মানে 3-4-5 মিনিট সময় এখানে চলেই যাবে প্রশ্নগুলো দেখা এবং কোন প্রশ্নগুলো আমরা আগে উত্তর করব, কোনগুলো পরে উত্তর করব, সেই সিদ্ধান্তগুলো নেওয়া। এই ক্ষেত্রে আমাদের প্রথম 5 মিনিট চলে যাবে। 5 মিনিট পর বা 3-4 মিনিট পর আমরা খাতায় যখন উত্তর লেখা শুরু করব, তখন ধীরে ধীরে আমরা কি করব, সময়টা ম্যানেজমেন্টটা করার চেষ্টা করব। যেমন প্রথম প্রশ্নের উত্তরে যাতে সর্বোচ্চ 20 মিনিট, মানে 15 মিনিট 20 মিনিট এরকম 18 মিনিটের মধ্যে শেষ করতে হবে। যেহেতু আমাদের যদি অ্যাভারেজ 180 মিনিটকে ভাগ করি 10 দিয়ে, তাহলে আমাদের নাম্বার মোট হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য 18 মিনিটের মতো করে পড়বে, 180 মিনিট হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে যেহেতু 5 মিনিট চলে যাবে, আবার শেষেও কি করব, আমরা খাতাটা অবশ্যই রিভাইজ দেব, প্রশ্নের উত্তর নংগুলো ঠিক আছে কিনা, কোন প্রশ্নের উত্তর। কোনো ক্ষেত্রে কি আমরা নং লিখতে মনে থাকে না যে এত নং প্রশ্নের উত্তর, কিন্তু সেটা আমরা একটু খেয়াল করে ভালোভাবে উত্তরগুলো মানে রিভাইজ দেব খাতাটা। কোনো জায়গায় বানান ঠিক আছে নাকি, বানান ভুল হলে সেটা ঠিক করে নেব। এই ক্ষেত্রে প্রথমে 5 মিনিট, শেষে 5 মিনিট, মোট 10 মিনিট সময় বাদ দিয়ে আমাদের উত্তর করতে হবে। অ্যাভারেজ লেভেল আপনি 15 মিনিট করে প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য সময় পাবেন। যদি 15 মিনিট সময় পান, 15 মিনিটে কিন্তু উত্তর করতে হবে আপনার 10 নম্বরের, 15, 16, 17 মিনিট। সেক্ষেত্রে আমরা কি করব, যে প্রশ্নগুলো সবচাইতে বেশি কমন, যেগুলো পারি, সেগুলো প্রথম দিকে লিখব এবং চেষ্টা করব প্রথম দিকের প্রশ্নগুলো একটু ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। যদি প্রথম দিকে আপনার প্রতি টিচার ইমপ্রেস হয়, তাহলে পরের প্রশ্নগুলোও কিন্তু আপনি একটু নর্মাল হলেও নাম্বার পাবেন, স্যার নাম্বার দিবেন বেশি। সো প্রথমে শুরু করব যেগুলো খুব ভালো পারি সেগুলো দিয়ে, আস্তে আস্তে শেষ পর্যন্ত সবগুলা প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে আসবেন। হ্যাঁ, তো এইভাবে মূলত আপনি পুরা প্রশ্নপত্রটাকে সাজাবেন এবং আপনার পরীক্ষায় প্রশ্নের উত্তরগুলো উপস্থাপন করে আসবেন। তো এই ছিল, আমি আবার 7টি পয়েন্ট আপনাদেরকে মনে করে দিচ্ছি, ইচ্ছে করলে খাতায় লিখে রাখতে পারেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে পয়েন্ট আকারে লিখতে হবে, মানে স্টেপ আকারে লিখতে হবে, স্টেপভাবে লিখতে হবে এবং স্টেপগুলো মাঝ থেকে শুরু করবেন, খাতার মাঝ থেকে শুরু করবেন, তাহলে খাতায় সৌন্দর্য আসবে। 2 নম্বর হচ্ছে চিত্র, ডায়াগ্রাম এবং মানচিত্র, ছক এগুলো দেওয়ার চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে রেফারেন্স ও কোটেশন দেওয়ার চেষ্টা করবেন। 4 নম্বর হচ্ছে পেন্সিল ও নীল কালার পেন ইউজ করবেন, মানে কালো কালার, নীল কালার, এই 2টা কালারের পেন ইউজ করবেন, সাথে পেন্সিল ইউজ করবেন। 5 নম্বর হচ্ছে হাতের লেখা মাঝামাঝি সাইজের লিখবেন, যেন খুব বেশি বড়ও না হয় এবং যেন খুব বেশি ছোটও না হয়, যাতে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয়। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে
অবশ্যই সবগুলো প্রশ্নের উত্তর দিবেন, সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। 7 নাম্বার প্রশ্ন হচ্ছে, 7 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্টের প্রতি গুরুত্ব দিবেন। পুরো প্রশ্নের টাইম ম্যানেজমেন্টটা ভালোভাবে করবেন। কোনো প্রশ্ন আধা ঘন্টা লিখলেন, কোনো প্রশ্ন 10 মিনিট, এটা করলে কিন্তু আসলে প্রশ্নের উত্তরের যে মান সেটা ঠিক থাকবে না এবং সেখানে আপনি খারাপ নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকে না। আশা করি এই নিয়মগুলো যদি ফলো করেন অবশ্যই আপনি আপনার লিখিত পরীক্ষায় ভালো একটি মার্কস পাবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো সকলের সাফল্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।